দ্বিমাত্রিক কার্তেজীয় নির্দেশতন্ত্রে আমি দেখো দুটি বিন্দু নিয়েছি, এ বিন্দু এবং বি বিন্দু। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তো এই দুটি বিন্দু এবং সরলরেখাটি মিলে দেখো সরলরেখাটির ওপর দুই ধরনের অঞ্চল তৈরি করেছে। একটি অঞ্চল এ এবং বি বিন্দুর মধ্যবর্তী অঞ্চল, এই অঞ্চলটি যেটি দেখতে পাচ্ছ সরলরেখাটির ওপর। আরেকটি হচ্ছে এ বি বিন্দুর বাইরের অঞ্চল, মানে এই অঞ্চলটির কথা বলছি, এটিও বাইরের অঞ্চল এবং এই অঞ্চলটিও বাইরের অঞ্চল। তো এখন আমি একটি বিন্দু এই সরলরেখাটির ওপর নিতে পারি। ধরো এখানে কোনো একটি বিন্দু আমি নিলাম সরলরেখাটির ওপর এবং যার স্থানাঙ্ক হচ্ছে xp yp, এখানে কমা তুমি দিতে পারো। তো এই পি বিন্দুটি যে কোনো জায়গায় হতে পারে সরলরেখাটির ওপর, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে। তো এই ভিডিওতে আমরা এই পি বিন্দুকে শুধুমাত্র এ বি বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে সরলরেখাটির ওপর রাখব। পি বিন্দুটি এমনকি বি বিন্দুতেও হতে পারে, এ বিন্দুতেও হতে পারে। তো এই অবস্থায় আমরা জানতে চাইছি যে এই পি বিন্দুর যে স্থানাঙ্ক অর্থাৎ এক্সপি ওয়াইপি, এই স্থানাঙ্কটি কি আমরা বলতে পারবো যদি কি না আমরা এ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x1y1 এই বিন্দুটির স্থানাঙ্ক এবং x2y2 জানা থাকে। অর্থাৎ কি বলতে চাইছি যে আমরা চাইছি যে এই পি বিন্দুটি সেটি এই মধ্যবর্তী অঞ্চলে যে কোনো জায়গায় হতে পারে, এমনকি এ বিন্দু বি বিন্দুর ওপরেও হতে পারে। তো সেই পি বিন্দুর স্থানাঙ্ক যেটি কিনা এক্সপি ওয়াইপি সেটি আমরা এখনও জানি না। তো এই এক্সপি ওয়াইপি আমরা কি নির্ণয় করতে পারবো যদি কি না আমরা x1y1 এবং x2y2 একই সাথে জানা থাকে। এ বি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি আগে থেকেই। তো এটি হচ্ছে আমার প্রশ্ন। তো এই প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে। তার আগে প্রথমে একটি কাজ আমি করে নিই, সেটি হচ্ছে যে আমরা এখন এই পি বিন্দু এবং বি বিন্দু থেকে দুটি লম্ব আমি এক্স অক্ষের ওপর নিয়ে নেব এবং একই সাথে আমি এ বিন্দু থেকে এই যে লম্বটি দেখতে পাচ্ছ এর ওপরও আমি একটি লম্ব নিয়ে নেব এবং পি বিন্দু থেকে আমি এখানে একটি লম্ব অঙ্কন করলাম এবং এই দুটি রেখাংশ দেখো, এইটি এবং এইটি এক্স অক্ষের সাথে সমান্তরাল। তো এটি করার ফলে দেখো আমাদের কাছে দুটি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। একটি হচ্ছে এ পি সি, আরেকটি হচ্ছে পি বি ডি। সমকোণী ত্রিভুজ বলছি কেন, তার কারণ হচ্ছে যে এটি হচ্ছে সমকোণ। দুটি ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখো একটি 90 ডিগ্রি কোণ পাচ্ছি, তো এই কারণে দুটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই সি বিন্দুর স্থানাঙ্ক তাহলে কত হবে? সি বিন্দুর স্থানাঙ্ক হবে দেখো এক্সপি ওয়াই1, তাই না? এই বিন্দুটির স্থানাঙ্কর কথা বলছি। তো এখান থেকে আমরা এক্সপি পেয়ে যাচ্ছি আর ওয়াই1 পেয়ে যাচ্ছি এখান থেকে। তো একইভাবে ডি এর স্থানাঙ্ক হবে x2yp, তাই তো? ডি বিন্দু হচ্ছে এইটি। তো ডি বিন্দুটি তার যে এক্সের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্ক দেখো এখান থেকে পেয়ে যাচ্ছে, মানে এখান থেকে পেয়ে যাচ্ছে, আর ওয়াইপি সে এখান থেকে পাচ্ছে। তো আমাদের কাছে এখন দুটি সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এবং এইটিও আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে কোণটি তৈরি হয়েছে সেই কোণটির নামকরণ করছি ধরো থিটা1 বলছি, এই কোণটিও হচ্ছে থিটা1 হবে তাহলে। এবং এইটি 90 ডিগ্রি, এটিও 90 ডিগ্রি, তাহলে এই কোণটিও যদি থিটা2 হয় তাহলে এই কোণটিও থিটা2 হবে। অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজ এ পি সি এবং পি বি ডি দুটি ত্রিভুজই, দুটি সমকোণী ত্রিভুজই সদৃশ্যকোণী ত্রিভুজ, তাই না? কারণ প্রত্যেকটি কোণ সমান একে অপরের সাথে দুটি ত্রিভুজের ক্ষেত্রে। এখানে আরও একটা জিনিস আমি বলে রাখি যে পি বিন্দুটি এই রেখাংশকে, এ বি রেখাংশকে m:n অনুপাতে বিভক্ত করেছে। মানে এ থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্বকে আমি m বলছি এবং পি থেকে বি বিন্দু পর্যন্ত দূরত্বকে আমি n বলছি। আবারও বলছি, আমরা যদি বলি যে কোনো বিন্দু পি কোনো রেখাংশকে
অর্থাৎ এখানে এ বি রেখাংশকে যদি m/n অনুপাতে অন্তর্বিভক্ত করে তাহলে সেটি মানে হয় যে এ থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে m একক, আর পি থেকে বি বিন্দু পর্যন্ত বা বি থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে n একক। এটি মাথায় রাখবে। অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন বিষয়টি হচ্ছে যে এসি বাহুটির দৈর্ঘ্য কত হবে। খুবই সহজ, আমরা যদি এক্সপি থেকে x1 বিয়োগ করি, তাই না, এই বাহুটির দৈর্ঘ্য হবে এক্সপি মাইনাস x1, কারণ এখানটা হচ্ছে আমার এক্সপি আর এখানটা হচ্ছে আমার x1। তো এক্সপিকে x1 থেকে মানে এক্সপি থেকে x1কে বিয়োগ করলে আমরা এক্সপি মাইনাস x1 অর্থাৎ এসি বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। একইভাবে তুমি পিডি বাহুটির দৈর্ঘ্য যদি জানতে চাও তাহলে সেখানটা হবে যে x2 মাইনাস এক্সপি, তাই না। এটি দেখো, ভিডিওটি থামিয়ে এটি দেখো। আর এই যে পিসি যে বাহুটি রয়েছে সেই বাহুটির দৈর্ঘ্য হবে দেখো ওয়াইপি মাইনাস ওয়াই1। তো আমার কাছে এখানে জায়গা নেই, এখানে লিখছি ওয়াইপি মাইনাস ওয়াই1। কেন বললাম, আমরা এইটুকু জায়গা জানতে চাইছি। আমরা পুরো জায়গাটি জানি, মানে পুরো রেখাংশটির দৈর্ঘ্য আমরা জানি ওয়াইপি, আর এইটুকু অংশ আমরা জানি ওয়াই1। তো ওয়াইপি থেকে ওয়াই1 বিয়োগ করলে আমরা পিসি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাই। আর এই বাহুটা একইভাবে তুমি লিখতে পারো ওয়াই2 মাইনাস ওয়াইপি। তো আমাদের কাছে সমস্ত কাঁচামাল এখন রেডি পরবর্তী কাজে এগোনোর জন্য। তো আমাদের কাছে এ পি সি এবং ত্রিভুজ পি বি ডি, মানে এই ত্রিভুজটির কথা বলছি। তো এই দুটি ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ। আমরা জানি যে তাদের যে বাহুগুলির যে অনুপাত, দৈর্ঘ্যগুলির যে অনুপাত, সেগুলি সমান থাকে একে অপরের সাথে। কি বলতে চাইছি, ধরো এখানে যে ত্রিভুজটি দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটির ক্ষেত্রে আমি যদি অতিভুজ মানে এম বাই যদি ভূমি করি, অর্থাৎ এম বাই ভূমি মানে এক্সপি মাইনাস x1, তো এই অনুপাতটি যদি এই ত্রিভুজের ক্ষেত্রে দেখি, একইভাবে আমি যদি ওই অতিভুজ বাই ভূমির অনুপাত এই ত্রিভুজটির ক্ষেত্রে দেখি, সেটা হবে n বাই x2 মাইনাস এক্সপি, এবং এই দুটি মান সমান হবে, কারণ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সাদৃশ্যকোণী ত্রিভুজ। একইভাবে আমি যদি অতিভুজ বাই লম্বকে দেখি, আমি এই θ1-এর সাপেক্ষে আমি বলছি, θ1-এর সাপেক্ষে এটি লম্ব হবে আর এটি হচ্ছে ভূমি হবে। তো আমরা যদি একইভাবে এ পি সি ত্রিভুজটির ক্ষেত্রে, অর্থাৎ এই ত্রিভুজটির ক্ষেত্রে আমরা যদি এম বাই লম্ব মানে হচ্ছে ওয়াইপি মাইনাস ওয়াই1 দেখি, ওয়াইপি মাইনাস ওয়াই1 দেখি, সেটি সমান হবে এই ত্রিভুজটির ক্ষেত্র যে আমরা যদি এন বাই ওয়াই2 মাইনাস ওয়াইপিকে দেখি। তো আপাতত সব কিছু পরিষ্কার। তো এইখান থেকে আমরা একবার ভেঙে লিখব কি হচ্ছে ব্যাপারটা। আমাদের কাজ হচ্ছে যে এই সমীকরণ থেকে আমাদের এক্সপিকে নির্ণয় করা, আর এই সমীকরণ থেকে আমাদের ওয়াইপিকে নির্ণয় করা, তাই তো। তার কারণ হচ্ছে আমরা যে কথাটি দিয়ে শুরু করেছিলাম যে আমরা এক্সপি ওয়াইপি জানতে চাইছি যদি x1 y1 এবং x2 y2কে জানি। তো এই সমীকরণটিকে আমি যদি সাজিয়ে লিখি তাহলে দেখো কি হয়। m x2 মাইনাস m xp সমান সমান n xp, মানে এটার সাথে এটা গুণ করছি, n x1, রাইট। তো এখানে আমরা এই xpকে একদিকে নিয়ে যাব, তো সেখানে হয় দেখো আমাদের m x2, এই n x1টা আমি এইদিকে নিয়ে আসছি, তাহলে প্লাস হয়ে যাবে n x1 সমান সমান এই m xp আর n xpকে এক জায়গায় নিয়ে আসি, তাহলে এটা হয় m প্লাস n xp। খুব সহজ জিনিস।
এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্সপি হয়ে যাবে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন। তাহলে দেখতে পাচ্ছ যে এ বিন্দু এবং বি বিন্দুর যে এক্স অক্ষ বরাবর যে স্থানাঙ্ক অর্থাৎ এক্স ওয়ান ওয়াই ওয়ান আমাদের যদি জানা থাকে, এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি জানা থাকে এবং পি বিন্দুটি কত অনুপাতে রেখাংশটিকে এবি রেখাংশটিকে অন্তর্বিভক্ত করেছে, তো সেই এক্সপি আমরা কিন্তু এই সমীকরণ থেকে নির্ণয় করতে পারবো। মানে আমাদের এক্সপি নির্ণয়ের ক্ষেত্রে আমরা শুধুমাত্র যদি এক্স ওয়ান এক্স টু জানি এবং এম এবং এন জানি, তাহলে আমরা এই সমীকরণ প্রয়োগ করে এক্সপিকে আমরা নির্ণয় করতে পারবো। এম ইস টু এন তো আমাদের জানতে হবেই, কারণ পি বিন্দু যদি এখানে থাকতো তাহলে এম এবং এনের মান আলাদা হতো এই বিন্দুর সাপেক্ষে, আবার পি যদি এখানে থাকতো সেখানে আলাদা এম ইস টু এন হতো। তো এই সমীকরণটি থেকে আমরা এক্সপিকে নির্ণয় করতে পারি। তো আমাদের অর্ধেক কাজ শেষ, এখন আমাদের ওয়াইপিকে নির্ণয় করতে হবে। তো এই সমীকরণটিকেও তুমি যদি একইভাবে এখানে যে কাজটি করেছি সেটি যদি করো, আমি আর করছি না, তুমি নিজে থেকে করো এটি। তো ওয়াইপি আমাদের কাছে দাঁড়ায় এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন। মানে হচ্ছে যে তুমি এই পি বিন্দুর ওয়াইপি জানতে চাইছো, তোমার হাতে যেগুলি জানা রয়েছে সেটি হচ্ছে যে ওয়াই ওয়ান এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর ওয়াই যে স্থানাঙ্ক মানে ওয়াই অক্ষ বরাবর যে স্থানাঙ্ক ওয়াই টু সেটি তুমি জানো, এবং এম এবং এন তুমি জানো। এটি তো তোমাকে জানতে হবেই, কারণ পি বিন্দু কোথায় রয়েছে সেটি এম ইস টু এন অনুপাত দ্বারা নির্ধারিত হয় এই সরলরেখাটির ওপর। তো এই এম এন ওয়াই ওয়ান ওয়াই টু তুমি যদি জানো, তাহলে এই সমীকরণে প্রয়োগ করে ওয়াইপি তুমি কিন্তু নির্ণয় করতে পারবে, পি বিন্দুর ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক। তো আমাদের কাজ শেষ। তো আমরা যে উদ্দেশ্যে আমরা ভিডিওটি শুরু করেছিলাম সেটি দেখো পূরণ হয়ে গেল, যে আমরা এক্সপি ওয়াইপি জানতে পারি শুধুমাত্র যদি আমাদের কাছে এক্স ওয়ান ওয়াই ওয়ান জানা থাকে, একই সাথে এক্স টু ওয়াই টু জানা থাকে এবং একই সাথে এম এন জানা থাকে। সেখান থেকে আমরা পি বিন্দুটি সেটি এইখানে হতে পারে বা এইখানে হতে পারে বা এইখানে হতে পারে, তো প্রত্যেক ক্ষেত্রে এই দুটি সমীকরণকে আমরা ব্যবহার করে এক্সপি ওয়াইপি নির্ণয় করতে পারবো। এখন আমি তিনটি বিশেষ ক্ষেত্রে আমরা আসব। প্রথম যে কেসটা হচ্ছে, ধরো এম ইস টু এন, মানে এটা তুমি এম বাই এন এইভাবেও ভাবতে পারো। তো এম ইস টু এন হচ্ছে ওয়ান ইস টু ওয়ান যদি হয়, বা এম বাই এন যদি ওয়ান হয়, ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হচ্ছে। তো এই গাণিতিক ব্যাপারটি কি বলছে? এটি বলছে যে পি বিন্দুটি যদি এ এবং বি বিন্দুর মানে একবারে মধ্যবর্তী বিন্দুতে যদি হয়, অর্থাৎ এখানে যদি হয়, তাহলে সেই অবস্থায় পি বিন্দুর যে স্থানাঙ্ক এক্সপি ওয়াইপি কেমন হবে? তো সেটি হবে দেখো এক্সপি যদি আমি দেখতে চাই, যেহেতু আমাদের এম এবং এন আমরা সমান হবে, কারণ এখান থেকে যতটা এম হবে এখান থেকে ততটা এন ততটাই হবে। তো এম ইস টু এন করলে আমরা ওয়ান ইস টু ওয়ান পাবো, বা এম বাই এন করলে আমরা ওয়ান পাবো সর্বদা। তো যেহেতু এম এবং এন সমান, তাহলে দেখো আমরা মানে আমাদের কেসটি হচ্ছে এম সমান সমান এন। তো এখানে আমরা লিখতে পারি দেখো এম এক্স টু প্লাস এম এক্স ওয়ান, কারণ এনের জায়গায় আমি এম বসাতে পারি, এম প্লাস এম। তো এখান থেকে আমরা লিখতে পারি দেখো এক্স টু প্লাস এক্স ওয়ান বাই টু। একইভাবে ওয়াইপি এম ওয়াই টু এম ওয়াই ওয়ান বাই এম প্লাস এম, এখান থেকে আমরা বলতে পারি ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান বাই টু।
তো এই অবস্থা অর্থাৎ পি বিন্দু যখন এ এবং বি বিন্দুর মধ্যবর্তী জায়গায় থাকে, মানে পুরোপুরি একবারে মাঝখানে থাকে, তো সেই অবস্থায় এক্সপি ওয়াইপি এম এবং এনের ওপর নির্ভরশীলতা সেটি কিন্তু হারিয়ে যায়। সেই অবস্থায় এক্সপি ওয়াইপি ফর্মুলায় কিন্তু এম আর এনকে তুমি দেখতে পাবে না, শুধুমাত্র x2 প্লাস x1/2 করলেই তুমি এক্সপি পেয়ে যাবে, y2 প্লাস y1/2 করলেও ওয়াইপি পেয়ে যাবে। অর্থাৎ এই বিন্দুতে তুমি স্থানাঙ্ক নির্ণয় করতে গেলে তোমাকে শুধুমাত্র x1 y1 x2 y2 জানলেই হবে। পি বিন্দুটি যখন একবারে মাঝখানে থাকে তখন তুমি তোমার সাধারণ জ্ঞান প্রয়োগ করে তুমি এই ফর্মুলাটি নির্ণয় করতে পারো। এর জন্য তোমাকে এই দুটি ত্রিভুজ গঠন করে এই ধরনের ফর্মুলা প্রতিষ্ঠা করে তারপর সেখানে এম সমান সমান এন বসিয়ে এই ফর্মুলাতে আসার কোনো দরকার নেই, তুমি সরাসরি দেখতে পারো। এবার আমরা দ্বিতীয় বিশেষ ক্ষেত্রে আসব। দ্বিতীয় ক্ষেত্রটিতে ধরো এম তো রয়েছে, এন সমান সমান 0। মানে কি? মানে হচ্ছে যে এন 0 হয়ে গেছে, তার মানে পি বিন্দু বি বিন্দুতে এখন গিয়ে পড়েছে। তাহলে হিসেব মতো আমাদের এক্সপি এখন হয়ে ওঠার কথা x2-তে এবং ওয়াইপি আমাদের হয়ে উঠবে y2। তো এটা হওয়ার কথা, ছবি তাই বলছে, তাই না? যদি n সমান সমান 0 হয় তার মানে এম এখন এবি রেখাংশের দৈর্ঘ্যের সাথে সমান হয়ে গেছে, তাহলে এই পি বিন্দুটি এখন বি বিন্দুতে গিয়ে পড়বে। তো সেই অবস্থায় আমরা মানে ছবিটা আমাদের বলছে যে এক্সপি x2 এর সমান হয়ে যাবে, ওয়াইপি y2 এর সমান হয়ে যাবে। তাহলে এই ব্যাপারটি, এই সমীকরণটি বলতে পারছে কি না সেটি এখন দেখব। তো আমাদের লক্ষ্য হচ্ছে এনকে 0 বসিয়ে দেওয়া। তো এনকে যদি 0 বসিয়ে দিই তাহলে দেখো এম x2 প্লাস 0 ইন্টু x1 এম প্লাস 0। তো এই 0 এখানে 0 থাকবে না, তো এম এম কেটে গিয়ে দেখো আমরা x2 পাচ্ছি। এবং একইভাবে ওয়াইপি আমরা দেখতে পারি এম y2 প্লাস 0 ইন্টু y1 বাই এম প্লাস 0। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি y2। তো এই সমীকরণটিও সেই একই কথাই বলছে। তৃতীয় আরও একটি বিশেষ ক্ষেত্রে আসব। এখন যদি এম 0 হয়ে যায়, এম 0 মানে যে পি বিন্দু এখন এর ওপর এসে পড়েছে, তার মানে এখানে ছবি থেকেই আমরা বলে দিতে পারছি যে এক্সপি হয়ে উঠবে x1 এর সমান এবং ওয়াইপি হয়ে উঠবে y1 এর সমান, যখন এই শর্তটি পালন হচ্ছে। তো এই সমীকরণটিও একই কথা বলে কি না সেটিও দেখি। তো আমরা এখন এম এর জায়গায় 0 বসিয়ে দেবো, এন x1 এম হচ্ছে 0 প্লাস এন। তো এখান থেকে আমরা দেখো x1 পাচ্ছি এবং ওয়াইপি 0 ইন্টু y2 প্লাস এন y1 বাই 0 প্লাস এন। তো এখান থেকে আমরা y1 পাচ্ছি। তো দেখো এই সমীকরণটি কতটা মানে নিখুঁত, যতক্ষণ পর্যন্ত আমরা এ এবং বি বিন্দুর মধ্যবর্তী অঞ্চলে পিকে বসিয়েছি। তো তার স্থানাঙ্ক আমরা খুব সহজেই এখান থেকে নির্ণয় করতে পারবো। কিন্তু যদি পি বিন্দু এই বাইরের অঞ্চলে চলে যায়, অর্থাৎ এ থেকে এই দিকে এবং বি থেকে এই দিকে চলে যায়, তখন কিন্তু এই সমীকরণ আর আমরা প্রয়োগ করতে পারবো না। তার জন্য আমাদের নতুন সমীকরণ গঠন করতে হবে।